মাস কয়েক আগে বাংলাদেশের সব সংবাদপত্রেই এই খবরটি বেরিয়েছিল। কলকাতার নিকটবর্তী কোনো গ্রামের শ্মশান প্রান্ত দিয়ে যেতে যেতে পুলিশের এক কর্মচারী সবিস্ময়ে দেখলেন শ্মশানের এক চিতার উপরে কয়েকজন শবদাহকারী দমাদম লাঠির আঘাত করছে। কৌতূহলী পুলিশ কর্মচারী কাছে ছুটে গিয়ে শুনলেন একটি স্ত্রীলোকের মৃতদেহে অগ্নিসংযোগ করবা মাত্র সে জ্যান্ত হয়ে চিতার উপরে উঠে বসেছে এবং তাই মরাকে দানই পেয়েছে বলে লাঠির বাড়ি মারা হচ্ছে। পুলিশ ভূত মানে না, কারণ আইন ভূতকে অস্বীকার করে। পুলিশ কর্মচারী স্ত্রীলোকটিকে উদ্ধার করে আহত অবস্থায় কলকাতার মেডিকেল কলেজে পাঠিয়ে দিলেন। সেখানে সে কয়েকদিন বেঁচে ছিল। তারপর রোগ ও মৃত্যুকে একেবারে ফাঁকি দিয়ে জ্বলন্ত চিতাকেও এড়িয়ে অবাগী শেষটা আবার মারা পড়ল নির্বোধ মানুষেরই লাঠির আঘাতে। যারা খবর রাখেন তারা জানেন যে এরকম ঘটনা অসাধারণ হলেও অনেকবার ঘটেছে। এদেশে মৃত্যুর অল্পক্ষণ পরেই সব পুড়িয়ে ফেলা বা কবর দেওয়া হয় বলেই এরকম ঘটনা ঘটার সম্ভাবনা। কারণ শ্বাস রুদ্ধ হওয়ায় সবসময়ে মৃত্যুর প্রধান লক্ষণ নয়। মানুষের শ্বাস অস্থায়ীভাবেও রুদ্ধ হতে পারে। এর একাধিক জ্বলন্ত দৃষ্টান্ত পাওয়া গেছে পাশ্চাত্য দেশে। মৃত্যুর কয়েকদিন পরে যেখানে সবকে কবরে রাখা হয়, বিশ্ববিখ্যাত লেখক এডগার অ্যালান পো এ সম্বন্ধে কয়েকটি সত্য ঘটনার উল্লেখ করেছেন। আমরা এখানে তিনটি তুলে দিলাম। 1810 খ্রিস্টাব্দে ফ্রান্সে এমন এক সত্য ঘটনা ঘটে যা উপন্যাসের চেয়ে আশ্চর্য। ভিক্টোরাইন লাফোরকেড কেবল সুন্দরী নয়, নামজাদা সম্ভ্রান্তকরের মেয়ে। তাকে বিবাহ করবার জন্য সবাই লালায়িত। জুলিয়েন হচ্ছে সাহিত্যিক, সেও সেই মেয়েটিকে বউ করতে চায় এবং লাফোরকেডও তাকে পছন্দ করে। কিন্তু ধনী ও কুলীন নয় বলে শেষ পর্যন্ত জুলিয়নের সঙ্গে তার বিবাহ হলো না। রেনেল নামে এক ধনবান লোকের সঙ্গে সুন্দরী লাফোরকেডের বিয়ে হয়ে গেল। বিয়ে সুখের হলো না। রেনেল বউয়ের দিকে ফিরেও চাইত না এবং তাকে নানা রকম যন্ত্রণাও দিতে শুরু করলে। 4 বছর পরে লাফোরকেডের অসুখ হলো এবং সে মারা পড়ল। যে গ্রামে সে জন্মেছিল তার দেহ সেখানে নিয়ে গিয়ে কবরস্থ করা হলো। জুলিয়ানও তার মৃত্যু সংবাদ পেলে। সে তখনও মনে মনে লাফোরকেডকে ভালোবাসত, কাজেই শোকে পাগলের মতো হয়ে উঠল। স্থির করলে যেমন করে হোক লাফোরকেডের একটা কোনো স্মৃতিচিহ্ন সে সংগ্রহ করবেই, অন্তত তার মাথা থেকে কেটে নেওয়া একগুচ্ছি চুল। এই উদ্দেশ্য নিয়ে এক রাত্রে সে লুকিয়ে গোরস্থানের ভিতর গিয়ে ঢুকল এবং লাফোরকেডের কবর খুঁড়ে কফিনের ডালা খুলে ফেললে। নিঝুম রাত, অন্ধকারের বুক সাদা করে জুলিয়েনের লণ্ঠনের আলো সব দেহের মুখের উপরে গিয়ে পড়বা মাত্র মরা ধীরে ধীরে চোখ খুলে তাকালে। এতদিন পরেও নিশ্চয় করে বলা যায় যে সেই দৃশ্য দেখে জুলিয়ানের সর্বাঙ্গ দারুণ আতঙ্কে শিউরে উঠেছিল। কেবল লাফোরকেডকে অত্যন্ত ভালোবাসত বলেই সে পালিয়ে যেতে পারলে না। আসল কথা একটু পরেই বোঝা গেল। লাফোরকেড মরেনি, তার নিঃশ্বাস পড়ছে না দেখেই তাকে কবর দেওয়া হয়েছিল। জুলিয়ান তখন লাফোরকেডের প্রায় অচেতন দেহ কফিন থেকে তুলে নিয়ে গেল। তারপর গোপনে চিকিৎসা ও সেবা করে তাকে আবার সুস্থ সবল করে তুললে। তারপর দুজনে পালিয়ে গেল আমেরিকায়। সেখানেই দীর্ঘ 20 বছর কেটে গেল। জুলিয়ান ও লাফোরকেডের চেহারা গেছে বদলে। দুজনেই আন্দাজ করলে এতদিন পরে দেশে ফিরে গেলে আর কেউ তাদের চিনতে পারবে না। তারা ফ্রান্সে ফিরে এলো এবং দৈব গতিতে রেনেলের সঙ্গে লাফোরকেডের একদিন মুখোমুখি দেখা হয়ে গেল। রেনেল তখনই তাকে চিনতে পারলে। সে ভয়ানক আশ্চর্য হয়ে গেল বটে, কিন্তু লাফোরকেডকে নিজের বউ বলে দাবি করতে ছাড়ল না। কিন্তু লাফোরকেড আর সেই নিষ্ঠুর অত্যাচারী স্বামীর কাছে ফিরে যেতে রাজি হলো না। রেনেল করলে নালিশ। আদালতেই এই অদ্ভুত ব্যাপারটা প্রকাশ পেলে। বিচারক রায় দিলেন, আইন যাকে মৃত বলে মেনে নিয়েছে এতদিন পরে তার উপরে স্বামী বলে রেনেলের কোনো দাবি দাওয়া থাকতে পারে না। আইনে মৃত, কিন্তু দুনিয়ার জীবন্ত লাফোরকেড তখন আবার রেনেলের হাত ছাড়িয়ে জুলিয়ানের সঙ্গে চলে গেল। তারপর দ্বিতীয় ঘটনা। লিপজিকের এক পুরাতন সাময়িক পত্রে প্রকাশ। পল্টনের এক বিপুলবপু সেনানী দুরন্ত ঘোড়ার পিঠ থেকে পড়ে অজ্ঞান হয়ে যান। যদিও তিনি অসাধারণ বলবান ছিলেন, তবু তার মাথার খুলি গেল ফেটে।
ডাক্তারদের অনেক চেষ্টাতেও তার জ্ঞান হলো না। কয়েকদিন পরে তার নিঃশ্বাস বায়ু বন্ধ হয়ে গেল। ডাক্তাররা পরীক্ষার পর তাকে মৃত বলে স্থির করলেন। এক বৃহস্পতিবারে সেনানীকে কবর দেওয়া হলো। দুদিন পরে অর্থাৎ রবিবারে জনৈক শ্রমিক গোরস্থানে বসেছিল। হঠাৎ সে শুনতে পেলে মাটির তলায় একটা কবরের ভিতর থেকে বিষম হুটোপুটির শব্দ হচ্ছে। শ্রমিক ভয়ে আঁতকে উঠে সেখান থেকে লম্বা দৌড় মারলে এবং লোকজন ডেকে এই অসম্ভব খবর দিলে। প্রথমে কেহই তার কথায় বিশ্বাস করতে রাজি হয় না। তারপর শ্রমিকের জেদ দেখে সবাই শাবল কোদাল নিয়ে যথাস্থানে অর্থাৎ সেই সেনানীর কবরের কাছে গিয়ে হাজির হলো। দেখলেই বোঝা যায় মরা জ্যান্ত হয়ে ধাক্কা মেরে ডালা ভেঙে উঠে বসে বাতাসের অভাবে অজ্ঞান হয়ে গেছে। সকলের চেষ্টায় সেনানীর জ্ঞান ফিরে এলো। তিনি তখন নিজের মুখেই তার যোজাযোজি ও যন্ত্রণার কথা খুলে বললেন। একথাও জানালেন যে মাথার উপর দিয়ে লোকজনের আনাগোনার শব্দ শুনে তিনি তাদের কাছে নিজের অস্তিত্ব জানবারও চেষ্টা করেছিলেন। কিন্তু সেনানীর নবজীবন ব্যর্থ হলো, কারণ প্রবন্ধের প্রথমেই উক্ত বাঙালি মেয়েটির মতন তিনিও দ্বিতীয়বার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডাক্তারদের তত্ত্বাবধানেই। তৃতীয় ঘটনা ঘটে লন্ডনে 1831 খ্রিস্টাব্দে। এই ঘটনাটি নিয়ে বিলাতে যখন বিষম উত্তেজনার সাড়া পড়ে গিয়েছিল। এডওয়ার্ড স্টেপলটন ছিলেন একজন অ্যাটর্নি। তার টাইফাস জ্বর হয়েছিল এবং সেই সঙ্গে তার দেহের কতকগুলো অজানা লক্ষণ ডাক্তারদের মনে কৌতূহল জাগ্রত করেছিল। স্টেপলটন মারা পড়লেন। ডাক্তাররা নিজেদের কৌতূহল চরিতার্থ করাবার জন্য সব ব্যবচ্ছেদ করতে চাইলেন, কিন্তু আত্মীয় স্বজন বন্ধুরা অনুমতি দিলেন না। মৃতদেহ সমাধিস্থ হলো। সে সময়ে বিলাতে লাশচোরদের ভারী উপদ্রব ছিল। এখনকার মতো তখনকার ডাক্তাররা ও চিকিৎসা বিদ্যালয়ের ছাত্ররা ব্যবচ্ছেদ করবার জন্য সাধু উপায়ে সব সংগ্রহ করতে পারতেন না। কাজেই তাদের অবৈধ উপায় অবলম্বন করতে হতো। তারা সব পেলে মূল্য দিতেন এবং লাশচোররা অর্থ লোভে গোপনে সব এনে তাদের কাছে বিক্রি করত। তারা কবর খুঁড়ে মরা চুরি করে আনত এবং সেই সুযোগ না পেলে জ্যান্ত মানুষ খুন করে তারও মৃতদেহ নিয়ে আসত। শেষটা এই উদ্দেশ্যে এত নরহত্যা হতে থাকে যে ডাক্তারদের বৈধ উপায়ে সব সংগ্রহ করবার অনুমতি দেওয়া হয়। বর্তমান ক্ষেত্রেও ডাক্তাররা লাশচোরদের আশ্রয় নিলেন। সমাধিস্থ হবার পর তৃতীয় রাত্রে তারা স্টেপলটনের মৃতদেহ গোড় খুঁড়ে চুরি করে আনলে। ডাক্তাররা সব নিয়ে পরীক্ষায় প্রবৃত্ত হলেন। মৃতদেহে তখনও পছন্দ হয়নি দেখে একজন পরামর্শ দিলেন বিদ্যুৎ উৎপাদক যন্ত্র বা গ্যালভানিক ব্যাটারি ব্যবহার করতে। তাই করা হলো। প্রথমটা বিশেষ কোনো ফল ফলল না। রাত শেষ হয়ে আসছে দেখে সব ব্যবচ্ছেদ করবার প্রস্তাব হলো। চোরাই মরা, সকালের আগেই তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। ইতিমধ্যে একজন ছাত্র নিজের অনুমান সত্য কিনা তা পরখ করবার জন্য মৃতদেহের বুকের মাংসপেশিতে ছেদা করে ব্যাটারি চালিয়ে দিলে। পর মুহূর্তেই ভয়ানক ব্যাপার, মৃতদেহ শোয়ানো ছিল সব ব্যবচ্ছেদের টেবিলের উপরে। আচম্বিতে সে কয়েকদিনের বাসি মরা ধর্মর করে টেবিলের উপরে উঠে বসল। তাড়াতাড়ি মেঝেই নেমে পড়ল। চারিদিকে অস্বস্তি ভরা চোখে তাকিয়ে দেখল এবং তারপরে কথা বলল। জড়িয়ে জড়িয়ে কী যে বলল বোঝা গেল না। কথা বলেই সে আবার মেঝের উপর দরম করে পড়ে গেল। থমথমে নিশুতে রাতে সব ব্যবচ্ছেদাগারে 3 দিন কবরবাসী একটা মরা যদি উঠে দাঁড়িয়ে কথা বলে, তাহলে দর্শকদের মনের অবস্থা কীরকম হয় সেটা সকলে একবার ভেবে দেখুন। ডাক্তাররা ভয়ে আড়ষ্ট, সকলেই একেবারে বোবা। তারা ডাক্তার, মরা ঘাঁটতে অভ্যস্ত ও দলে ভারী, তাই হয়তো আর্তনাদ করে মূর্ছিত হয়ে পড়লেন না এবং তাড়াতাড়ি নিজেদের সামনে নিয়ে বুঝতে পারলেন যে স্টেপলটন কবরে গিয়েও মারা পড়েননি। তখন ওই ইথারের সাহায্যে স্টেপলটনের মূর্ছা ভাঙানো হলো। তারপর কিছুদিন ধরে গোপনে তার চিকিৎসা করে যখন বোঝা গেল যে স্টেপলটনের আর কোনো অমঙ্গলের ভয় নেই, তখন তাকে আবার বাড়িতে ফিরে যেতে দেওয়া হলো। জমালয়ের মানুষকে লোকালয়ে ফিরে আসতে দেখে স্টেপলটনের আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের মুখ চোখ কেমন ধারা হয়েছিল এতদিন পরে সেটা বলবার উপায় নেই। এর চেয়েও আশ্চর্য হচ্ছে স্টেপলটনের নিজের কথা। তিনি বলেন, বাইরে আমাকে অজ্ঞানের মতো দেখালেও আমি একবারও জ্ঞান হারাইনি। সমস্ত গোলমেলে বোধ হলেও নিজের অবস্থা আমি আন্দাজ করতে পারছিলাম।
যখন থেকে ডাক্তার আমাকে মৃত বলে সাব্যস্ত করে গেলেন এবং আমাকে গোর দেওয়া হলো, তখন থেকে সব ব্যবচ্ছাগারে আমার দাঁড়িয়ে উঠে পড়ে যাওয়া পর্যন্ত সমস্ত ব্যাপারই আমি সচেতন অবস্থাতেই বুঝতে পেরেছি। ডাক্তাররা আমার কথা বুঝতে পারেননি, কিন্তু সে কথাগুলি হচ্ছে, ডাক্তার, আমি বেঁচে আছি। আমার দারুণ আতঙ্ক হয়েছিল। ডাক্তাররা যদি জীবিত অবস্থাতেই আমাকে কাটতে শুরু করে দেন, কয়েকদিন পরে সমাধিস্থ মৃতদেহেও যদি আবার জীবন সঞ্চার হয়, তাহলে ভারতবর্ষে আজ পর্যন্ত মৃত্যুর সঙ্গে সঙ্গে যে শঙ্কাতীত শবদাহ করা হয়েছে, তাদের মধ্যে কত হতভাগ্য জীবন্ত পুড়ে মরেছে সেই হিসাব কে করতে পারে? একথা ভাবলেও গা শিউরে ওঠে।